ওকে, তো আজকে আমাদের বায়োলজির ক্লাস নাম্বার 32। আজকে আমাদের ইন্ডিয়ান পলিটি হওয়ার কথা ছিল, সো আমি ভুলে গেছি। তো ইন্ডিয়ান পলিটিটা আমরা কালকে করব, অর্থাৎ মঙ্গলবার দিনকে করে নিব। হ্যাঁ, এই সপ্তাহের জন্যেই। বাকি অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকমই থাকবে, ঠিক আছে? চলো। তো বায়োলজিতে আমরা প্রিভিয়াস ক্লাসে কি কমপ্লিট করেছি? বায়োলজিতে প্রিভিয়াস ক্লাসে আমরা কি কমপ্লিট করেছি বলো? স্যার ওই যেটা আপনার বিজ্ঞানসম্মত নামগুলো হচ্ছিল, যেমন আলাদা মানুষ, কিছু সাইন্টিফিক বিজ্ঞান, এই সমস্তগুলো হচ্ছিল। ক্লাসিফিকেশন অফ না লিভিংস। না না না, এটা আমি আবার বলেছিলাম না যে ওই ক্লাসটা বিগ তো তোমাদের নেম দেওয়া আছে। হয়নি। আমি এটা আবার শুরু হুম। থেকেই শুরু করব, ঠিক আছে? মিনিট 10 মতন আবার করেছিলাম। সবগুলি ঠিক আছে স্যার, তাহলে স্যার হয়নি। ক্লাসিফিকেশন অফ লিভিংস যেটা মানে জীবের শ্রেণী বিভাগ আছে সেইখান থেকে শুরু হবে। হ্যাঁ, মানে গত ক্লাসে কি হয়েছিল সেটা জিজ্ঞেস করছি আমি। স্যার টিস্যু। মানে যেটা আমাদের লাস্ট শেষ হয়েছে ওটাতে কি পড়েছি আমরা? স্যার টিস্যু টিস্যু। টিস্যুস পড়েছি, ভেরি গুড। টিস্যু, টিস্যু, টিস্যু হ্যাঁ। স্যার প্যারেনকাইমাটার ওইদিকে শেষ হয়ে গেছিল পুরোটা। ঠিক ঠিক, টিস্যুর কমপ্লিট টিস্যু আমরা পড়ে ফেলেছি। আজকে আমরা শুরু করছি 32 নম্বর ক্লাসে নতুন একটা টপিক, দ্যাট ইজ ক্লাসিফিকেশন অফ লিভিংস। কি শুরু করছি আমরা? ক্লাসিফিকেশন অফ লিভিংস। তো চলো, ক্লাসিফিকেশন অফ লিভিংস চ্যাপ্টারটা খুব সুন্দর চ্যাপ্টার। একটা ক্লাসে কমপ্লিট হবে না, দুটো ক্লাস লাগবে। ওকে, দুটো ক্লাস লাগবে, দুটো ক্লাসে এটা কমপ্লিট হবে, ঠিক আছে? এবং এর এর যে এমসিকিউ কোয়েশ্চেন্স সেটাও কিন্তু আমি তোমাদের ইউটিউবে আপলোড করে দেব, সেখান থেকে দেখে নেবে কিন্তু, ঠিক আছে? আর নোটটা তোমাদেরকে দিয়ে দেবো আমি, ঠিক আছে? পিডিএফ নোট যেটা আছে সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব, বাট ভিডিওটা ইউটিউবে চলে যাবে ফর অল। ওকে, এমসিকিউজ এর জন্য বলছি, যা আমরা পড়েছি চ্যাপ্টার ওয়াইজ সেগুলো। ওকে, চলো এবার আমরা শুরু করি আমাদের আজকের টপিক, দ্যাট ইজ ক্লাসিফিকেশন অফ ক্লাসিফিকেশন অফ লিভিংস। লিভিংসের ক্লাসিফিকেশনের কথা যদি আমরা বলি, তাহলে দুই ধরনের ক্লাসিফিকেশন আমরা দেখি, দুই ধরনের ক্লাসিফিকেশন। একটা তো ক্লাসিফিকেশন হচ্ছে প্রিমিটিভ ক্লাসিফিকেশন। প্রিমিটিভ ক্লাসিফিকেশন বলতে আমরা কি বুঝি? অর্থাৎ খুব শুরুতে, অনেক আগে, সেই 1758 সালে একজন ভদ্রলোক যার নাম স্যার কার্লস লিনিয়াস, তিনি একটা ক্লাসিফিকেশন করেছিলেন। তো তার যে ক্লাসিফিকেশন সেটাকে আমরা প্রিমিটিভ ক্লাসিফিকেশন বলছি। তো এই প্রিমিটিভ ক্লাসিফিকেশনে তিনি কি করেছিলেন না, এই প্রিমিটিভ ক্লাসিফিকেশনে তিনি সমস্ত জীবজগৎকে দুটো ভাগে ভাগ করেছিলেন। একটাকে বলেছিলেন যে অ্যানিমেলিয়া, একটাকে বলেছিলেন অ্যানিমালস, একটাকে বলেছিলেন, এখন আবার ক্লাসে জয়েন করার জন্য দেখো ইয়ে করছে, দাঁড়াও 1 মিনিট, আমি একটু জয়েন করিয়ে নিই। পলিটির নোটটা কেউ সেন্ড করো, সেটা আবার পলিটির নোট তো দেওয়া হয়েছে। পলিটির নোট দেওয়া হয়েছে না? ওকে, নাও চলো। তাহলে তিনি কি ক্লাসিফাই করেছিলেন? তিনি দুটো ভাগে ভাগ করেছিলেন, একটাকে বলেছিলেন হচ্ছে প্লান্ট, আর একটাকে বলেছিলেন অ্যানিমাল। একটা হচ্ছে প্লান্ট আর একটা হচ্ছে অ্যানিমাল। তো এই যে যে প্রিমিটিভ ক্লাসিফিকেশন, এটা কে করেছিলেন? এটা করেছিলেন হচ্ছে স্যার কার্লস কার্লস লিনিয়াস। কার্লস লিনিয়াস কবে করেছিলেন? 1758-তে। 1758 সালে তিনি একটি বই লিখেছিলেন, যে বইটার নাম ছিল হচ্ছে সিস্টেমা ন্যাচুরি। সিস্টেমা ন্যাচিউরি। এই সিস্টেমা ন্যাচিউরি বইটাতে তিনি আহ, সমস্ত জীবজগৎকে দুটো ভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ। তো আমার প্রশ্ন হলো, এই যে যে ক্লাসিফিকেশন তিনি করলেন দুটো ভাগে, তো এটা তিনি কিসের বেসিসে করেছিলেন? হোয়াট ইজ দ্য বেসিস অফ ইটস ক্লাসিফিকেশন? বেস কি ছিল বলতে পারো? আগের দিন বলেছিলাম আমি। সেল ওয়াল আর সেল মেমব্রেন। হ্যাঁ, সেল খুব মেমব্রেন। সুন্দর, সেল ওয়াল। সেল ওয়াল আর সেল মেমব্রেন, সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন। অর্থাৎ তিনি দেখেছিলেন যে কিছু কিছু উদ্ভিদে, কিছু কিছু জীবের যে সেল, তাতে সেল ওয়াল আছে, এবং কারো কারো মধ্যে সেল ওয়াল নেই, সেল মেমব্রেন আছে। তো যাদের সেল ওয়াল আছে তাদেরকে তিনি নাম দিয়েছিলেন প্লান্ট, আর যাদের সেল ওয়াল নেই তাদের নাম দিয়েছিলেন অ্যানিমেল। ওকে,
তো তার এই যে যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনটাকে আরেকটা নামে বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ম্যাক্রো ক্লাসিফিকেশন। ম্যাক্রো ক্লাসিফিকেশনও কিন্তু এটাকে আমরা বলি, ম্যাক্রো ক্লাসিফিকেশন। তাহলে সবার প্রথমে 1758-তে কার্লস লিনিয়াস সমস্ত জীবজগৎকে দুটো ভাগে ভাগ করেছিলেন। এর আগে এইরকম কোনো বিভাজন হয়নি, যার কারণে কার্লস লিনিয়াসকে বিভাজনের জনক বলা হয় বা শ্রেণীবিভাগের জনক বলা হয়। যদি আমরা ক্লাসিফিকেশনের স্টাডি সম্পর্কে জানি, অর্থাৎ স্টাডি অফ ক্লাসিফিকেশনকে কি বলা হয়? স্টাডি অফ ক্লাসিফিকেশনকে কি বলা হয়? ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি বলা হয়, সেটাকে বলা হয় ট্যাক্সোনমি। তো এই কার্লস লিনিয়াসকে কি বলা হয় না? কার্লস লিনিয়াসকে বলা হয়, কার্লস লিনিয়াসকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি। ফাদার অফ ট্যাক্সোনমি তাকে বলা হয়। এটুকুন ক্লিয়ার হয়েছে এই বিষয়টা? গেল। এবার আধুনিক একটা ক্লাসিফিকেশন আছে, যে আধুনিক ক্লাসিফিকেশনটা আমাদের পড়তে হবে। সেই আধুনিক ক্লাসিফিকেশন অর্থাৎ মডার্ন ক্লাসিফিকেশন অফ লিভিংস। মডার্ন ক্লাসিফিকেশন কে করলেন? মডার্ন ক্লাসিফিকেশন করেছিলেন স্যার আর.এইচ. হুইটেকার। এটা কে করেছিলেন? স্যার আর.এইচ. হুইটেকার। আর.এইচ. হুইটেকার তিনি করেছিলেন এই মডার্ন ক্লাসিফিকেশন। ওকে, কবে করেছিলেন? 1969 সালে 1969-এ আর.এইচ. হুইটেকার মডার্ন ক্লাসিফিকেশন করেছিলেন জীবজগতের, এবং তার এই ক্লাসিফিকেশনটাকে বলা হয় পেন্টা কিংডম ক্লাসিফিকেশন। কি বলা হয়? পেন্টা কিংডম ক্লাসিফিকেশন। পেন্টা কিংডম ক্লাসিফিকেশন এটাকে বলা হয়। আর এই ক্লাসিফিকেশনটাকে না মাইক্রো ক্লাসিফিকেশনও বলা হয়, মাইক্রো ক্লাসিফিকেশন। তাহলে স্যার কার্লস লিনিয়াস যেটাকে করেছিলেন সেটাকে বলা হচ্ছে ম্যাক্রো ক্লাসিফিকেশন, আর আর.এইচ. হুইটেকার যে ক্লাসিফিকেশন করেছেন সেটাকে বলা হচ্ছে মাইক্রো ক্লাসিফিকেশন। যেহেতু যেহেতু স্যার আর.এইচ. হুইটেকার সমস্ত জীবজগৎকে 5টা কিংডমে ভাগ করেছিলেন, অর্থাৎ এই জন্য বলা হচ্ছে পেন্টা কিংডম। সেই 5টা কিংডম কি জিনিস, সেই 5টা কিংডমের মধ্যে কি কি আছে সেই বিষয়টা আমরা এখন দেখব। ওকে, তো এই পর্যন্ত যদি হয় তাহলে একটু মুছে দিয়ে এটা। ওকে, এবার একটা বিষয় শোনো। সো মে আই রাব ইট? ইয়েস স্যার। ওকে, নাও এই যে আমরা দেখলাম যে স্যার কার্লস লিনিয়াস যে ক্লাসিফিকেশন করেছিলেন, সেই ক্লাসিফিকেশনের বেসিস ছিল হচ্ছে সেল ওয়াল আর সেল মেমব্রেন। ঠিক তেমনি করে আমাদের আর.এইচ. হুইটেকার তিনি যে জীবের শ্রেণীবিভাগ করেছিলেন তার বেসিসটা কি ছিল? তার বেসিসটা কি ছিল? অর্থাৎ আর.এইচ. হুইটেকারের যে মডার্ন ক্লাসিফিকেশন ছিল, সেই মডার্ন ক্লাসিফিকেশনের যে বেস ছিল বা বেসিস যেটা ছিল সেটা হচ্ছে সেল টাইপসের ওপরে। সেল টাইপসের ওপরে, অ্যান্ড তার সাথে সাথে সেল টাইপসের সাথে সাথে নিউট্রিশন প্রসেস মনে রাখবে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে। ওকে, নিউট্রিশন প্রসেস। তাহলে মডার্ন ক্লাসিফিকেশন আর.এইচ. হুইটেকার করেছিলেন, তার বেসিস কি ছিল না? সেল টাইপস, কোন প্রকারের সেল দিয়ে তৈরি হচ্ছে একটা জীব, এবং তাদের নিউট্রিশন প্রসেসটা কি, এর উপরে ভিত্তি করে তিনি ক্লাসিফাই করেছিলেন। তাহলে সেলকে দেখে তিনি কি ক্লাসিফাই করলেন? সেলকে দেখে তিনি ক্লাসিফাই করলেন সবার প্রথমে দুই ভাবে। একটাকে তিনি বললেন যে কিছু কিছু জীবের প্রোক্যারিওটিক সেল রয়েছে, এবং কিছু কিছু জীবের রয়েছে হচ্ছে ইউক্যারিওটিক সেল। এইভাবে ক্লাসিফাই করলেন তিনি। অর্থাৎ তিনি দেখলেন যে প্রোক্যারিওটিক সেলের মধ্যেও ইউনিসেলুলার লিভিংস রয়েছে, অর্থাৎ এককোষী জীব রয়েছে, এবং সেই এককোষী জীবের তিনি নাম দিলেন কি? মনেরা। কি নাম দিলেন? মনেরা নাম দিলেন। এবার ইউক্যারিওটিক সেল অর্থাৎ আদর্শ কোষ, এই আদর্শ কোষের গোত্র তিনি যখন ক্লাসিফাই করলেন তখন তিনি দেখলেন যে ইউক্যারিওটিক সেলের মধ্যেও দুই ধরনের জীব দেখা যাচ্ছে। একটা দেখা যাচ্ছে তো ইউনিসেলুলার লিভিংস, আর একটা দেখলেন হচ্ছে মাল্টিসেলুলার লিভিংস। ইউনিসেলুলার আর
মাল্টিসেলুলার লিভিংস দেখলেন। ইউনিসেলুলার লিভিংস যেটা দেখলেন ইউক্যারিওটিক সেলের মধ্যে, সেটাকে তিনি নাম দিলেন প্রোটিস্টা। কি নাম দিলেন? প্রোটিস্টা নাম দিলেন। আর মাল্টিসেলুলারের মধ্যে যে জীব দুটো তিনি দেখলেন সেটাকে নাম দিলেন হচ্ছে, সেই মাল্টিসেলুলারের মধ্যেও দুটো জিনিস তিনি ফাইন্ড করলেন। মাল্টিসেলুলারের মধ্যে দুটো জিনিস ফাইন্ড করলেন, একটা দেখলেন সেল ওয়াল, একটা দেখলেন সেল ওয়াল, আর একটা দেখলেন যে নো সেল ওয়াল। নো সেল ওয়াল অর্থাৎ সেল ওয়ালের প্রেজেন্স একটা জায়গায় তিনি দেখলেন, আর সেল ওয়ালের অ্যাবসেন্স একটা জায়গায় দেখলেন। সেল ওয়ালের প্রেজেন্স যেখানে তিনি দেখলেন সেখানে তিনি দুই ধরনের জীবকে দেখতে পেলেন। একটা দেখতে পেলেন অটোট্রফ, অর্থাৎ যারা নিজেদের খাবার নিজে তৈরি করে নেয়, এবং আরেকটা দেখতে পেলেন হেটেরোট্রফ। হেটেরোট্রফ দেখতে পেলেন সেল ওয়াল যাদের আছে। তাহলে অটোট্রফের মধ্যে অটোট্রফ যাদের, তাদেরকে নিয়ে তিনি নাম দিলেন প্লান্টিয়া, তিনি নাম দিলেন প্লান্টিয়া। এবং হেটেরোট্রফ যারা, তাদের নাম দিলেন হচ্ছে ফাঙ্গাই, তাদের নাম দিলেন ফাঙ্গাই। আর যাদের সেল ওয়াল নেই তাদের তিনি নাম দিলেন অ্যানিমিলিয়া, অ্যানিম্যালিয়া, অ্যানিম্যালিয়া তিনি নাম দিলেন। তাহলে আলটিমেটলি আমরা যে ক্লাসিফিকেশন পেলাম, মনেরা, প্রোটিস্টা, প্লান্টিয়া, ফাঙ্গাই আর অ্যানিমিলিয়া, এটা এই সিরিজটা যদি মনে থাকে তাহলে আমরা মডার্ন ক্লাসিফিকেশনটাকে সুন্দর করে বুঝে যাব। ওকে, বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে আরেকজনের ক্লাসিফিকেশনের কথা বলা হোক, ঠিক আছে? আরেকটা ক্লাসিফিকেশন বলছি আমি তোমাদের। সো এই পর্যন্ত যদি তো নোট হয় তাহলে আমি এটাকে মুছে দেব। সো মে আই রাব ইট? স্যার একটু দাঁড়ান না। আমরা মডার্ন ক্লাসিফিকেশনে যাব। তো মডার্ন ক্লাসিফিকেশনে তার যে বেসিস সেলের উপরে ডিপেন্ড করে, সেইটা দেখে আমার এখানে ক্লাসিফিকেশন হলো। এটাকে আমি সুন্দর করে পরে নোট করিয়ে দিচ্ছি, নো ইস্যু। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সবার প্রথমে তিনি সেলের টাইপ অনুযায়ী ভাগ করলেন। এক তো প্রোক্যারিওটিক সেলকে এক জায়গায় রাখলেন, ইউক্যারিওটিক সেলকে এক জায়গায় রাখলেন। তিনি দেখলেন যে প্রোক্যারিওটিক সেলের মধ্যে রয়েছে ইউনিসেলুলার লিভিংস, তার নাম দিলেন মনেরা। এবং তিনি যখন ইউক্যারিওটিক সেল দেখলেন, দেখলেন যে ইউক্যারিওটিক সেল ইউনিসেলুলারও আছে, মাল্টিসেলুলারও আছে। তো ইউক্যারিওটিক সেলের ইউনিসেলুলার যারা, তাদের তিনি নাম দিলেন প্রোটিস্টা। আর মাল্টিসেলুলার যারা, তাদেরকে ফার্দার তিনি অবজার্ভ করে দেখলেন যে মাল্টিসেলুলারের মধ্যে কিছু জীবের সেল ওয়াল আছে, কিছু জীবের সেল ওয়াল নেই। যাদের সেল ওয়াল আছে তাদেরকে তিনি আবার নিউট্রিশন প্রসেসের উপরে দুটো ভাগে ভাগ করলেন। একটাকে বললেন অটোট্রফ, আর একটাকে বললেন হেটেরোট্রফ। যারা যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করে তাদের নাম দিলেন অটোট্রফ মানে প্ল্যান্টিয়া। আর যারা নিজের খাবার নিজে তৈরি করে না, অন্য জিনিসের উপরে ডিপেন্ড করে থাকে, তাদের তিনি নাম দিলেন হেটেরোট্রফ, যেমন ফাঙ্গাই। আর যাদের সেল ওয়াল নেই তাদের তিনি নাম দিলেন অ্যানিমেলিয়া। এইটা হচ্ছে বেসিসের উপরে ক্লাসিফিকেশন হলো। ওকে, তো এটাকে আমরা সাজিয়ে গুছিয়ে একটু লিখে নিচ্ছি, নো ইস্যু। কিন্তু আর একটা ক্লাসিফিকেশন আর একজনের আছে। আমরা আর্নেস্ট হ্যাকেলের নাম শুনেছি, আর্নেস্ট হ্যাকেল। আর্নেস্ট হ্যাকেলও কিন্তু একটা ক্লাসিফিকেশন দিয়েছিলেন। সো মে আই রাব ইট? হ্যাঁ স্যার। ওকে, ক্লাসিফিকেশন যখন পড়ছি আমরা আরেকটা ক্লাসিফিকেশন পড়ব, যে অ্যানাদার ক্লাসিফিকেশন given by আর্নেস্ট হ্যাকেল। আর্নেস্ট হ্যাকেল আর একটা ক্লাসিফিকেশন দিয়েছিলেন। এই আর্নেস্ট হ্যাকেলের ক্লাসিফিকেশনটাকে বলা হয় থ্রি কিংডম ক্লাসিফিকেশন বলা হয়। অর্থাৎ তিনি সমগ্র জীবজগৎকে তিনটি ভাগে ভাগ করেছিলেন। অর্থাৎ লিভিংসকে আর্নেস্ট হ্যাকেল তিনটে গোত্রে বা তিনটে ক্লাসে ভাগ করেছিলেন। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবে এটা জিজ্ঞেস করা হয় থ্রি কিংডম ক্লাসিফিকেশন কে দিয়েছিলেন, আর্নেস্ট হ্যাকেল। তো সেটা কি একটু লিখে নেব। একটাকে তিনি বলেছিলেন অ্যানিমেলিয়া, আরেকটাকে তিনি বলেছিলেন প্লান্টিয়া, আর আরেকটাকে তিনি বলেছিলেন প্রটিস্টা। দেখো, এই তিনটে ক্লাসিফিকেশন দিয়েছিলেন স্যার আর্নেস্ট হ্যাকেল দিয়েছিলেন। ওকে, চলো
এবার আমরা RH বিটেকারের দেওয়া মডার্ন ক্লাসিফিকেশনটাকেই নোট ডাউন করে সেটাকে আমরা আগে নিয়ে যাব। ওকে, সো যেটা বলছিলাম আমি যে আহ, এই জীবের ক্লাসিফিকেশন একটা ক্লাসে হবে না, অন্তত দুটো ক্লাস লাগবে। আজকে আমরা অ্যানিমাল কিংডমটাকে কমপ্লিট করতে পারবো না মনে হয়, দেখা যাক কত দূর আমরা যেতে পারি। ওকে, চলো, তো মুছে দিলাম। হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। তাহলে এবার খাতা হেডিং লাগিয়ে ফেলো মডার্ন ক্লাসিফিকেশন। মডার্ন ক্লাসিফিকেশনে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র জীবজগৎকে 5টি ভাগে ভাগ করা হলো। ওকে, সেই 5টি ভাগের প্রথমটাকে বলা হচ্ছে মনেরা, দ্বিতীয়টাকে বলা হচ্ছে প্রোটিস্টা, তৃতীয়টাকে বলা হচ্ছে ফাঙ্গাই, চতুর্থটাকে বলা হচ্ছে প্লান্টিয়া, পঞ্চমটাকে বলা হচ্ছে অ্যানিম্যালিয়া। অ্যানিম্যালিয়া। তো মনেরা কি হলো? মনেরা আমরা একটু আগেই পড়ে আসলাম। মনেরা হচ্ছে, এটা কোন সেল দিয়ে তৈরি হয়েছে না, প্রোক্যারিওটিক সেল দিয়ে তৈরি হয়েছে। প্রোটিস্টা কোন সেল দিয়ে তৈরি হয়েছে বলো দেখি? ইউক্যারিওটিক সেল দিয়ে তৈরি হয়েছে। ভেরি গুড। ফাঙ্গাই কোন সেল দিয়ে তৈরি হয়েছে? সেম ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক সেল দিয়ে তৈরি হয়েছে। প্লান্টিয়া কোন সেল দিয়ে তৈরি হয়েছে? ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক সেল দিয়ে তৈরি হয়েছে। দেখেছো? হ্যাঁ, আগের যে ক্লাসিফিকেশনটা আমরা দেখলাম ওটা দেখে এটা ইজিলি মনে করা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। আর অ্যানিম্যালিয়াও ইউক্যারিওটিক সেল দিয়েই তৈরি হয়েছে। ইউক্যারিওটিক সেল দিয়ে স্যার তৈরি হয়েছে। হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, বলছি আগের দিন যে প্রতিষ্ঠার যে সেল মানে ভাগটা করেছিলেন ওইটাতে ওটা বলেছিলেন যে এককোষী জীব আছে মানে ইউনিসেলুলারটা হবে, আর প্রতিষ্ঠার আপনি এক্সাম্পলে মানে অ্যামিবা বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আসছি ভাই, মাইকটা অফ করো। তাহলে প্রথম হয়ে গেল সেল টাইপ, যে এটা একটা হচ্ছে প্রোক্যারিওটিক আর বাকি সব হচ্ছে ইউক্যারিওটিক। নাও মনেরা, এটা কোন ধরনের প্রাণী জগৎ, এই জীব জগৎ? এটা হচ্ছে ইউনিসেলুলার। এটা কেমন? ইউনিসেলুলার, হ্যাঁ, মানে এককোষী। প্রোটিস্টা কেমন? প্রোটিস্টারা হচ্ছে ইউনিসেলুলার। ইউনিসেলুলার। এবার যদি বলি ফাঙ্গাই, এরা কেমন? ফাঙ্গাইরা হচ্ছে মাল্টিসেলুলার। মাল্টিসেলুলার। যদি প্লান্টিয়ার কথা বলি, এরাও মাল্টিসেলুলার। যদি অ্যানিমেলিয়ার কথা বলি, এরাও মাল্টিসেলুলার। ওকে, হয়ে গেল। নাও এবার এদের আমরা দু একটি এক্সাম্পল লিখে নিই অ্যান্ড দেন আমরা আগে যাব। অর্থাৎ মনেরার এক্সাম্পলের মধ্যে লেখো যেমন ব্লু গ্রিন অ্যালগি। ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি বা ব্যাকটেরিয়া, সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে না? মনেরা ক্যাটাগরির মধ্যে পড়বে। প্রোটেস্টার মধ্যে কি পড়বে? প্রোটেস্টার মধ্যে অ্যামিবা পড়বে। অ্যামিবা পড়বে। আর কি পড়বে না এর মধ্যে? প্রোটোজোয়া পড়বে। প্রোটোজোয়া। পরে দেখবো যে আমরা এই ক্লাসিফিকেশনগুলোকে ইন ডিটেলসে পড়বো, সো ডোন্ট ওয়ারি। ফাঙ্গাইয়ের মধ্যে আমরা, তো ফাঙ্গাই ছত্রাক, যত ধরনের ছত্রাক আছে তাদের প্রপার নামগুলো আমরা এখানে না লিখি, কিন্তু এই ফাঙ্গাই সম্পর্কে একটা জিনিস আমরা এখানে নোট নেব, সেটা হচ্ছে ফাঙ্গাই মানে তো বুঝি আমরা ছত্রাক। তো ফাঙ্গাইয়ের একটা কথা মনে রাখবো যে ডাজ নট পারফর্ম, অর্থাৎ ডু নট, বহু বচনে লেখো ডু নট পারফর্ম ফটোসিনথেসিস। এরা ফটোসিনথেসিস করে না। এরা ফটোসিনথেসিস করে না। যদি প্লান্টিয়ার কথায় আসি, প্লান্টিয়া কি করে না? এরা পারফর্ম ফটোসিনথেসিস। এরা ফটোসিনথেসিস পারফর্ম করে, শালক সংশ্লেষ এরা পারফর্ম করে। আর এরা কেমন হয় না? এরা হয় হচ্ছে অটোট্রফ হয়। অটোট্রফ হয়। আচ্ছা, অ্যানিমেলিয়ার কথা যদি বলি, এরাও পারফর্ম করে না ফটোসিনথেসিস, ডু নট পারফর্ম ফটোসিনথেসিস।
ফটোসিনথেসিস এরা পারফর্ম করে না, হ্যাঁ, এবং এরা হয় হচ্ছে হলোজোয়িক। ওকে, গেল এই পর্যন্ত আলোচনা। এবার এদেরকে আমরা ইন ডিটেলসে দেখতে চলেছি সামনে। ওকে, সো হয়েছে এটুকুন নোট? হ্যাঁ দাদা। বেশ, ভেরি গুড। এবার আমরা দেখব সায়েন্টিফিক নেমস। সো মুছে দিচ্ছি। আচ্ছা, এটা রেকর্ড হচ্ছে কিনা এটা একবার দেখে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে। চলো, এবার আমরা আগে যাওয়ার আগে কিছু সায়েন্টিফিক নেম দেখে নিই। সায়েন্টিফিক নেমস, এই সায়েন্টিফিক নেমস এটা পরীক্ষায় জিজ্ঞেস করা খুব গুরুত্বপূর্ণ। সবার প্রথমে আমরা যখন হিউম্যান বিং এর কথা বলছি, তো হিউম্যান বিং এর সায়েন্টিফিক নেম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স। তারপর আমরা ফ্রগ, ব্যাং, ফ্রগের যে সায়েন্টিফিক নেম সেটা কি দেখেছিলাম? রানা টাইগ্রিসা। রানা টাইগ্রিসা। আর রানা টাইগ্রিসের সাথে আরেকটা নাম মনে রাখবা, রানা হেক্সা ডাকটাইলা। রানা হেক্সা ডাকটাইলা, এই দুটো। তিন, যেমন লায়ন, লায়নের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা। প্যান্থেরা লিও। আমরা যখন টাইগারের কথা বলছি, টাইগারের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিসা। প্যান্থেরা। প্যান্থেরা টাইগ্রিসা। আমরা তারপর দেখব হচ্ছে রাইস বা প্যাডি, চাল, ধান। তো এর রাসায়নিক, রাসায়নিক বলছে আবার, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ওরাইজা স্যাটাইভা। ওরাইজা স্যাটাইভা 6 নম্বর। ওরাইজা স্যাটাইভা। তারপর আমরা দেখব গরু, কাউ। কাউ আমাদের ভারতের যেটা, সেটা মনে রাখবে বস ইন্ডিকাস। বস ইন্ডিকাস। বাকি আমি আবার বলছি, প্রত্যেকটা এখানে যতগুলো দেখছো এদের প্রত্যেকের সায়েন্টিফিক নেমস কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে ডিফারেন্ট ডিফারেন্ট নেম আছে, কিন্তু আমরা ইন্ডিয়ার রেসপেক্টে এটাকে দেখব, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের রেসপেক্টে এটাকে দেখব। বস ইন্ডিকাস, বস ইন্ডিকাস। তারপরে এসে পরীক্ষায় জিজ্ঞেস করে লোটাস, পদ্ম। পদ্মর হচ্ছে নিউলম্ব কি? নুসিফেরা। নিউলম্ব নুসিফেরা। নুসিফেরা। এর আরেকটা বিজ্ঞানসম্মত নাম লেখো, পেরিফেরা নিউলম্ব। পেরিফেরা, পেরিফেরা নিউলম্ব। তারপর আছে হচ্ছে আমাদের মটর, পিস। মটরের বিজ্ঞানসম্মত নাম কি? পাইসাম স্যাটাইভাম। পাইসাম স্যাটাইভাম। পাইসাম স্যাটাইভাম। ঠিক আছে। আর আছে কি? ব্যানানা, কলা। ব্যানানা, ব্যানানার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মুসা। মুসা প্যারাডাই প্যারাডাইসিয়াকা। প্যারাডাইসিয়াকা। ব্যানানা হয়ে গেল। আর 10 নম্বর আমাদের হচ্ছে ময়ূর, পিকক। পিককের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যাভো ক্রিস্টাটাস। প্যাভো ক্রিস্টাটাস। তারপর হচ্ছে তোমাদের গম। গমের বিজ্ঞানসম্মত নাম আছে তোমার ক্রিটিকাম, ক্রিটিকাম, ক্রিটিকাম ওটাইভাম বা অটিভাম, যাই বলি না কেন, ক্রিটিকাম অটাইভাম বা অটিভাম। এটা গেল। এরপর লেখো ডগ, কুকুর। ডগের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যানিস ফ্যামিলিয়ারিস। ক্যানিস ফ্যামিলিয়ারিস।
ক্যানিস ফ্যামিলিয়ারিস, এটা ডগ হলো। আর কি জিজ্ঞেস করে পরীক্ষায়? ক্যাট, বিড়াল। বিড়ালের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফেলিস ক্যাটাস, ফেলিস ক্যাটাস, বা এর আরেকটা নাম আছে ফেলিস ডোমেস্টিকা, ফেলিস ডোমেস্টিকা। আর আছে আরেকটা ম্যাঙ্গো, আম। ম্যাঙ্গোর বিজ্ঞানসম্মত নাম লেখো ম্যাঙ্গিফেরা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। বেশ, এই কয়টাই পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে এই জায়গাগুলো থেকে। ঠিক আছে, চলো এইটুকুন যদি নোট হয়, এইবার আমরা অ্যানিমাল কিংডমকে ক্লাসিফাই করব। অ্যানিমাল কিংডম, ওকে। আমার দাদা হয়ে গেছে। ওকে, চলো এবার আমরা অ্যানিমাল কিংডমের ক্লাসিফিকেশন দেখে নিব। যেহেতু এটা বোটানির পার্ট, বুঝেছো, ওই জন্য প্লান্ট কিংডমটাকে আমরা একটু পরে দেখব। আগে আমরা অ্যানিমাল কিংডমটাকে দেখে নিই, ঠিক আছে? চলো খাতায় হেডিং লাগাও, অ্যানিমাল কিংডম। তো যখন আমরা অ্যানিমাল কিংডমের কথা বলছি, তো অ্যানিমালকে না দুটো ভাগে ভাগ করা হয়। সমগ্র প্রাণী জগৎকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয়েছে ভার্টিব্রেটস, ভার্টিব্রেটস বলা হয়েছে। ভার্টিব্রেটস মানে মেরুদণ্ড প্রাণী, মেরুদণ্ডী প্রাণী, ভার্টিব্রেটস। বা এটাকেই বলা হয় কর্ডেটা। কি বলা হয়? কর্ডেটা। তাহলে একটা হচ্ছে ভার্টিব্রেটস আর কর্ডেটা, বাংলায় বলবো মেরুদণ্ডী প্রাণী। আরেকটাকে বলা হয় ইনভার্টিব্রেটস, ইনভার্টিব্রেটস বা নন ভার্টিব্রেটও বলতে পারো, ইনভার্টিব্রেটস বা নন ভার্টিব্রেটসও বলতে পারো। আর এটাকে বলা হয় নন কর্ডেটা, নন কর্ডেটা, যাদের কর্ডেটা নেই, অর্থাৎ যাদের মেরুদণ্ড নেই। ওকে, এই মেরুদণ্ড প্রসঙ্গে আমরা এখানে একটা জিনিস একটু জেনে রাখি। এই যে মেরুদণ্ডের হাড় আমাদের থাকে না, তো মেরুদণ্ডের বোনগুলো যেখানে থাকে, মেরুদণ্ডের বোনগুলো এই মাঝ বরাবর কেমন করে সাজানো থাকে বলতো? এইভাবে এইভাবে মেরুদণ্ডের হাড়গুলোকে সাজানো থাকে, এইভাবে এইভাবে। তো এই মেরুদণ্ডের এই হাড়গুলোর মাঝখানে এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, অর্থাৎ মেরুদণ্ডের হাড়ের মাঝখানে যে দ্রব্যটা থাকে, এই দ্রব্যটাকে বলা হয় নটোকর্ড। কি বলা হয়? নটোকর্ড বলা হয়। এই নটোকর্ড, এই নটোকর্ডকে মনে রাখবে, যখন একটা বাচ্চা মায়ের গর্ভে ভ্রূণ অবস্থায় থাকে, অর্থাৎ ফিটাস অবস্থায় থাকে, তখন এই নটোকর্ড তৈরি হয়ে যায় হাড়ের মধ্যে, অর্থাৎ ভার্টিব্রের হাড়ের মধ্যে। এবং সেই সময় এই নটোকর্ডটা না লিকুইড অবস্থায় থাকে, এবং জন্মের পর এই নটোকর্ড সলিডে কনভার্ট হয়। কি বললাম আমি? আর একবার বলছি, যে সমস্ত ভার্টিব্রেটস অ্যানিমাল আছে, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী যারা রয়েছে, সেই মেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ডের মধ্যে এক ধরনের সাবস্ট্যান্স থাকে, যেটাকে বলা হয় নটোকর্ড। আর এই নটোকর্ড যখন ফিটাস অবস্থায় থাকে একটা বাচ্চা, তো ফিটাস অবস্থায় এটা লিকুইড ফর্মে থাকে, এটা লিকুইড ফর্মে থাকে। এবং আফটার বার্থ জন্মের পর এই নটোকর্ডটা না সলিড হয়ে যায়, নটোকর্ডটা সলিড হয়ে যায়। এই জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, তাই এটা বললাম। যদিও এই কোশ্চেনটা জেনারেল এক্সামিনেশনে নয়, এটা নিটের কোনো একটা কোশ্চেন ছিল, নিট। ওকে, তবুও এটা যেহেতু আমাদের জানা দরকার তাই। আর এই যে যেগুলো দেখছো, এই যে এইগুলোকে বলা হয় ভার্টিব্রা। এগুলোকে কি বলা হয়? ভার্টিব্রা বলা হয়, ভার্টিব্রা বলা হয়। এই যে হাড়গুলো যেটা দেখতে পাচ্ছ, এই যে সাজানো সাজানো রয়েছে থরে থরে, এটাকে বলে ভার্টিব্রা। ভার্টিব্রার সংখ্যার কথা যদি বলো, লিখে রাখবে যে নাম্বার অফ ভার্টিব্রা, অর্থাৎ মেরুদণ্ডের যে হাড়, সেটার সংখ্যা, এটা না বাচ্চাদের একরকম থাকে আর অ্যাডাল্টদের একরকম থাকে। বাচ্চাদের ভার্টিব্রার সংখ্যা থাকে বেশি, 33টা, 33টা থাকে, আর অ্যাডাল্টদের থাকে 26, 26টা।
বোঝা গেল? এ পাশে 13, এ পাশে 13। তাহলে ভার্টিব্রার কথা বলছিলাম, বাচ্চাদের থাকে 33 আর বয়স্কদের অ্যাডাল্টদের থাকে হচ্ছে 26 নাম্বার অফ ভার্টিব্রা। ওকে, ভার্টিব্রা আর আমাদের ভার্টিব্রেটস এর মধ্যে কি থাকে? এক ধরনের সাবস্টেন্স থাকে যাকে বলা হয় নটোকর্ড। সেটা ফিটাস অবস্থায় লিকুইড ফর্মে থাকে, আফটার বার্থ সেটা সলিড হয়ে যায়। ওকে, এই পর্যন্ত আলোচনা এখানে হলো। আহ তো হলো, তাহলে আমায় বলো দেখি ভার্টিব্রেটস অ্যানিমাল কাকে বলবো? যাদের ভার্টিব্রেটস আছে, ভার্টিব্রাল কলম যাদের আছে, তার মানে ভার্টিব্রেটস কাদের বলবো? যাদের, অর্থাৎ হ্যাভিং ভার্টিব্রাল কলামস, যাদের ভার্টিব্রাল কলামস আছে তাদের বলা হয় ভার্টিব্রেটস। আর যাদের ভার্টিব্রাল কলামস নেই, যাদের মেরুদণ্ড নেই, হ্যাভিং নো ভার্টিব্রাল কলামস, যাদের ভার্টিব্রাল কলামস নেই তাদেরকে আমরা ইনভার্টিব্রেটস বা নন কর্ডেটা আমরা বলে থাকি। ওকে, সো এবার এখান থেকে আমাদের আলোচনা শুরু হচ্ছে, দেখা যাক কোন পর্যন্ত যাওয়া যায়। এবার আমরা এই ভার্টিব্রেটস আর ইনভার্টিব্রেটসদেরকে, এদের মধ্যে যে মানে কি বলে এটাকে, যে বৈশিষ্ট্য দুটোর পার্থক্য, এই জিনিসটাকে আমরা খেয়াল করব। এখানে একটা টার্ম আমাদের আসবে, একটা টার্ম আসবে হচ্ছে ডরসাল, আর একটা টার্ম আসবে হচ্ছে ভেন্ট্রাল। ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল। দেখো, ডরসাল এর মানে হচ্ছে পৃষ্ঠভাগ। ডরসালের মানে কি? ডরসালের মানে হচ্ছে পৃষ্ঠভাগ। আর ভেন্ট্রালের মানে হচ্ছে উদরভাগ, বা উদরীয় ভাগ। আসলে বলতে চাচ্ছি যে ডরসাল মানে হচ্ছে আমাদের পিঠ, আমাদের পিঠের দিক, অর্থাৎ পিছনের দিক। আর ভেন্ট্রাল যখনই বলবো, ভেন্ট্রাল মানে হচ্ছে পেটের দিক। উদর মানে পেট, পেটের দিক মানে সামনের দিক। এটা মনে রেখো এই টার্মটা। তাহলে ডরসাল মানে পিছনের দিকে, পিঠের দিকে, আর ভেন্ট্রাল মানে সামনের দিকে। অর্থাৎ আমি বলতে চাইছি, যত ভার্টিব্রেটস তুমি দেখবে, সেই ভার্টিব্রেটসদের মধ্যে ডরসাল সাবস্ট্যান্সগুলো খুঁজে পাবে। আর যত ইনভার্টিব্রেটস দেখবে তাদের মধ্যে না ভেন্ট্রাল সাবস্ট্যান্সগুলো দেখতে পাবে। ওকে, চলো তাহলে ভার্টিব্রেটস আর ইনভার্টিব্রেটস, এদের আমরা তুলনামূলক কতগুলো পার্থক্য বা বৈশিষ্ট্যকে দেখে নিই, প্রপার্টিসকে দেখে নিই। তো প্রথম কথা হচ্ছে এদের ভার্টিব্রাল কলাম থাকে, এদের ভার্টিব্রাল কলাম থাকে না। তারপরের পয়েন্টে কি লিখবে? তারপরের পয়েন্টে লিখবে যে ভার্টিব্রেটস যেগুলো আছে, কর্ডেটা অ্যানিমাল যেগুলো আছে, সেই কর্ডেটা অ্যানিমালসদের কি পাওয়া যায় জানো? হলো ডরসাল নার্ভ পাওয়া যায়, অর্থাৎ হলো ডরসাল নার্ভস ফাউন্ড। হলো ডরসাল নার্ভ ফাউন্ড। যেমন হলো ডরসাল নার্ভ বলতে আমরা কি বলতে পারি? দ্যাট ইজ এ স্পাইনাল কর্ড। আমাদের মানুষের মধ্যে আছে স্পাইনাল কর্ড, তো সেই স্পাইনাল কর্ড আমরা দেখতে পাই, অর্থাৎ হলো ডরসাল নার্ভস ফাউন্ড করা যায় এই ভার্টিব্রেটসদের মধ্যে। কিন্তু এই এই যারা নন ভার্টিব্রেটস তাদের কি হয়? নন ভার্টিব্রেটসদের ডরসাল পাওয়া যায় না, ভেন্ট্রিকল পাওয়া যায়। ভেন্ট্রিকল বলছি, সরি, ভেন্ট্রাল নার্ভস ফাউন্ড, নার্ভ ফাউন্ড। ওকে, অর্থাৎ এদের নার্ভাস সিস্টেমটা সামনের দিকে থাকে আর এদের পেছনের দিকে থাকে, পিঠের দিকে। আমাদের মেরুদণ্ড বরাবর নেমে এসছে না স্পাইনাল কর্ড, তাহলে মেরুদণ্ড আমাদের পিছনের দিকে থাকে, এই জন্য ডরসাল, আর এদের সামনের দিকে থাকে, তাই ভেন্ট্রাল। ওকে, তারপর কি মনে রাখবা? ভার্টিব্রেটস অ্যানিমাল যেগুলো হয়, সেই ভার্টিব্রাল অ্যানিমালসগুলোর না তোমার ফ্রাঞ্জিয়াল গিল পাওয়া যায়। ফ্রাঞ্জিয়াল গিলস অর্থাৎ প্রেজেন্ট ফ্রাঞ্জিয়াল গিলস পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু যারা ইনভার্টিব্রেটস তাদের কিন্তু ফ্রাঞ্জিয়াল গিল থাকে না, অর্থাৎ অ্যাবসেন্ট ফ্রেঞ্জিয়াল গিলস। এবার কথা হলো দাদা, এই ফ্রেঞ্জিয়াল গিলস মানে কি? দেখো, ফ্রেঞ্জিয়াল গিলস হচ্ছে যখন একটি শিশু মাতৃগর্ভে ভ্রূণ অবস্থায় থাকে,
ফিটাসের অবস্থায় থাকে, ভ্রূণ অবস্থায় থাকে, সেই ভ্রূণ অবস্থায় তার দেহে এই ফ্রাঞ্জিয়াল গিলস তৈরি হয়। আর এই ফ্রাঞ্জিয়াল গিলসের কাজ হচ্ছে, মাতৃগর্ভে যখন একটা শিশু থাকে তখন সে তো লিকুইডের মধ্যে থাকে, আর সেই লিকুইডের মধ্যে যে অক্সিজেন সলিউবল থাকে সেইটাকে গ্রহণ করে এই ফ্রাঞ্জিয়াল গিলসের মাধ্যমে। তাহলে ফ্রাঞ্জিয়াল গিলসে যদি তোমরা নোট লিখতে চাও লিখে রাখো যে ভ্রূণ অবস্থায় এটি তৈরি হয় এবং গর্ভের তরলে নিমজ্জিত অক্সিজেন এটির মাধ্যমে ভ্রূণ গ্রহণ করে থাকে। অর্থাৎ ফ্রাঞ্জিয়াল গিলসের মাধ্যমে ভ্রূণ সে ওই তরলে দ্রবীভূত যে অক্সিজেন সেটাকে সে গ্রহণ করে। এটা ভার্টিব্রেটসদের মধ্যে পাওয়া যায়, ইনভার্টিব্রেটস বা নন ক্যাডাট অ্যানিমালসদের মধ্যে এটা পাওয়া যায় না। ওকে, ক্লিয়ার হলো? বুঝতে পারছো এগুলো? নোট দাদা করছো তো? আরেকবার বলো, এটা কি বলছো? হ্যাঁ, আমি বললাম যে ফ্রাঞ্জিয়াল গিলস যেগুলো, সেটা হচ্ছে বাংলাতেই বলেছি লিখো, ভ্রূণ অবস্থায় এটি তৈরি হয় এবং ভ্রূণ অবস্থায় এটি তৈরি হয় এবং গর্ভের তরলে নিমজ্জিত অক্সিজেন এটির মাধ্যমে ভ্রূণ গ্রহণ করে। গর্ভের তরলে নিমজ্জিত অক্সিজেন ভ্রূণ এটির মাধ্যমে গ্রহণ করে। ক্লিয়ার? চলো তারপরের হ্যাঁ পয়েন্ট ঠিক কি আছে। আছে। যেমন ভার্টিব্রেটসদের কথা যদি বলি, ভার্টিব্রেটসদের মধ্যে আমরা দেখব যে পোস্ট অ্যানাল টেইল পাওয়া যাবে, অর্থাৎ প্রেজেন্স অফ পোস্ট অ্যানাল টেইল, যেটাকে আমরা লেজ বলি, সেই পোস্ট অ্যানাল টেইল কিন্তু ভার্টিব্রেটসদের মধ্যে আছে। কিন্তু যারা ইনভার্টিব্রেটস তাদের ভার্টিব্রেটসই নেই। তাহলে ভার্টিব্রেটস অ্যাকচুয়ালি পোস্ট অ্যানাল টেলটা কি, দেখো এই যে ভার্টিব্রেটস যেখানে শেষ হচ্ছে এটা এসে না একটা সময় গিয়ে এরকম লেজের মতন সংকুচিত হয়ে যায়। হ্যাঁ, এই যে সংকোচন, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে পোস্ট অ্যানাল টেল। তাহলে ভার্টিব্রেটসদের মধ্যে ভার্টিব্রাটা যখন শেষ হচ্ছে, অর্থাৎ এটাকে তুমি বলতে পারো এন্ড পার্ট অফ ভার্টিব্রাল কলাম, অর্থাৎ ভার্টিব্রাল কলামের লাস্ট পার্টটাকেই আমরা বলছি হচ্ছে পোস্ট অ্যানাল টেল। আর সেই পোস্ট অ্যানাল টেল এদের মধ্যে অ্যাবসেন্ট পোস্ট অ্যানাল টেল এদের মধ্যে থাকে না। হলো। এবার যদি হার্টের কথা বলি, হার্টের পজিশন কেমন, তো ভার্টিব্রেটসদের মধ্যে আমরা দেখব যে ভেন্ট্রাল হার্ট আমরা দেখতে পাবো, ভেন্ট্রাল হার্ট। এখন কথা হলো দাদা ভেন্ট্রাল হার্ট মানে কি? ভেন্ট্রাল হার্ট মানে বলো তো, আমরা তো ভার্টিব্রেটস না, মানুষ তো ভার্টিব্রেটস, আমাদের হার্ট কোথায় থাকে? পেছনের দিকে থাকে না সামনের দিকে থাকে? সামনের দিকে থাকে। সামনে। তাহলে আমাদের মধ্যে কোন ধরনের হার্ট পাওয়া যাবে? ভেন্ট্রাল হার্ট পাওয়া যাবে। কিন্তু যারা নন ভার্টিব্রেটস, হ্যাঁ, অর্থাৎ ইনসেক্ট বলো, কেঁচো বলো, পতঙ্গ বা আরশোলা, এদের হার্ট কোথায় পাওয়া যাবে? এদের বডির ওপরের দিকে পাওয়া যাবে, অর্থাৎ বডির পেছনের দিকে পাওয়া যাবে, এদের পা যেদিকে তার উল্টো দিকে পাওয়া যাবে। হ্যাঁ, অর্থাৎ পিঠের দিকে পাওয়া যাবে এদের, অর্থাৎ এদের পাওয়া যাবে হচ্ছে ডরসাল হার্ট এদের আছে, ডরসাল হার্ট ফাউন্ড, এদের মধ্যে ডরসাল হার্ট দেখতে পাবো। ওকে, নাও আরো কিছু বৈশিষ্ট্য লিখে নাও। যেমন ভার্টিব্রেটস যারা আছে, সেই ভার্টিব্রেটস এর দেহে হিমোগ্লোবিন পাওয়া যায় আরবিসিতে, অর্থাৎ হেমোগ্লোবিন ফাউন্ড ইন কি বললাম যেন, আরবিসি। ইয়েস, আরবিসিতে হিমোগ্লোবিন ফাউন্ড করা যায়। কিন্তু ইনভার্টিব্রেটস এর কথা যখন বলছি, তো ইনভার্টিব্রেটস এর শরীরে হিমোগ্লোবিনটা আরবিসিতে থাকে না, প্লাজমাতে থাকে। এবার কথা হচ্ছে দাদা ইনভার্টিব্রেটস এর হিমোগ্লোবিনের কথা কিভাবে বলছো? আমরা যখন এদেরকে পড়বো তখন আমরা দেখব যে কোন কোন ইনভার্টিব্রেটস এর রক্তের রং কেমন হয়। সব প্রাণীর রক্তের রং লাল হয় এমনটা নয়,
কিন্তু ইন দ্য গ্রেটার সেন্স এটা লিখে রাখো যে হেমোগ্লোবিন হেমোগ্লোবিন ফাউন্ড ইন হেমোগ্লোবিন ফাউন্ড ইন প্লাজমাতে, অর্থাৎ রক্তের যে লসিকা বা রক্তের যে ধাত্র সেইটাতে হিমোগ্লোবিন পাওয়া যায়। ওকে, বেশ। আমরা দাদা হ্যাঁ বলো বলো দাদা বলো বলো। একটা মানে এই কনটেক্সটে একটা কথা জিজ্ঞেস করছি, এই যে আরশোলা অনেক সময় মারলে না একটা হোয়াইট মতো জিনিস বেরোয়, ওইটা কি ওদের ব্লাড? হ্যাঁ, ওটা ওদের ব্লাড, এবং ওই ব্লাডের মধ্যে না এক ধরনের টক্সিক সাবস্ট্যান্স থাকে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, ওটা টক্সিক সাবস্ট্যান্স থাকে এবং সেটা খুবই স্মেলি, ফাউল স্মেল যে হ্যাঁ যার হ্যাঁ। থেকে বের হয়। হ্যাঁ, ঠিক আছে, চলো এটা মুছে দিই তাহলে এই পর্যন্ত। লাস্ট একটা পার্ট লিখবো, আমার এখানে জায়গা নেই। আচ্ছা, এদের মধ্যে লিখে রাখো তো, এখানে লেখো। দেখো, যত ধরনের ভার্টিব্রেটস তুমি দেখবে, ভার্টিব্রেট যত দেখবে তাদের না ক্লোজড সার্কুলেটরি সিস্টেম আছে, অর্থাৎ দেখো ক্লোজড সার্কুলেটরি সিস্টেম ফাউন্ড। তাহলে এদের ক্লোজড সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। আচ্ছা, ক্লোজড সার্কুলেটরি সিস্টেম বলতে কি বোঝো? এই বিষয়টা আমরা পড়েছি কি না পড়িনি? বদ্ধ সংবহন তন্ত্র, বলো। বদ্ধ সংবহন তন্ত্র পড়েছি আমরা, হার্ট যখন পড়েছি, পড়িনি? আমাদের মানুষ একটা হচ্ছে ভার্টিব্রেট, তাহলে বলো দেখি মানুষের যে সংবহন সেটা ওপেন না ক্লোজড? ক্লোজ। হ্যাঁ, ক্লোজ তো। তাহলে এটা আমরা পড়েছি, ভুল যেন না হয়। তাহলে ভার্টিব্রেটস এর মধ্যে আমরা ক্লোজড সার্কুলেটরি সিস্টেম দেখব, কিন্তু ইনভার্টিব্রেটস এর মধ্যে আমরা ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখব, ওপেন সার্কুলেটরি সিস্টেম। এবং এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা লিখব, ওপেন সার্কুলেটরি সিস্টেম এখানে আমরা ফাউন্ড করব। গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আমাদের এই জায়গায় একটা এক্সেপশন আছে, এই জায়গাতে একটা এক্সেপশন আছে, একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? দেখো, ফিশ হচ্ছে একটা ভার্টিব্রেট অ্যানিমাল, কিন্তু মনে রাখবো ফিশ ভার্টিব্রেল অ্যানিমাল হলেও ফিশের যে সার্কুলেটরি সেটা কিন্তু ওপেন সার্কুলেটরি। লিখে রাখো এক্সেপশন বলে, ওপেন সার্কুলেটরি সিস্টেম। ওপেন সার্কুলেটরি সিস্টেম আমরা দেখছি কোথায়? না ফিশে, মাছের মধ্যে। ঠিক আছে, বাকি সকল ভার্টিব্রেটস এর ক্লোজড সার্কুলেটরি সিস্টেম আছে, আর ইনভার্টিব্রেটসদের মধ্যে ওপেন সার্কুলেটরি সিস্টেম রয়েছে। ক্লিয়ার হলো? সো এটা আমরা দেখলাম বৈশিষ্ট্য ভার্টিব্রেটস আর ইনভার্টিব্রেটসদের মধ্যে। নাও আমরা এর আগে যাবো এবার। ওকে, সো মে আই রাব অল দিস? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ। এবার দেখো, আমরা যখন জীবজগৎ সম্পর্কে এবার পড়তে চলেছি, আমরা এখন আলোচনা করব কাদেরকে নিয়ে? আমরা এখন আলোচনা করব হচ্ছে কর্ডেটা নিয়ে, কর্ডেটাদের নিয়ে আলোচনা করব। কর্ডেটা অ্যানিমালসদের নিয়ে আলোচনা করব, অর্থাৎ কর্ডেটা মানে কি? যারা ভার্টিব্রেটস, কর্ডেটা অর ভার্টিব্রেটসদের নিয়ে আলোচনা করব। যখন ভার্টিব্রেটসদের নিয়ে আলোচনা করছি, এই জায়গায় একটা তত্ত্ব, এভলিউশনের তত্ত্বটাকে একটু খেয়াল করবে তোমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। এভলিউশনটাকে একটু খেয়াল করো, এভলিউশনটাকে মানে বিবর্তনটাকে একটু খেয়াল করো। সবার প্রথমে এই পৃথিবীতে যে জীবের উৎপত্তি হয়েছিল, যারা জলে উৎপত্তি হয়েছিল যাদের, তাদের বলা হয় পাইসেস। কি বলা হয়? পাইসেস বলা হয়। তাহলে পাইসেস মানে হচ্ছে মৎস্য প্রজাতি। ঠিক, এই মৎস্য প্রজাতি ধীরে ধীরে কি হলো, এই জীবগুলো জলে এবং বিবর্তনের ফলে, এভলিউশনের ফলে এরা জলে এবং স্থল উভয় জায়গায় বসবাস করতে শুরু করলো। তো সেই জীবকে বলা হলো অ্যাম্ফিবিয়ান। কি বলা হলো? অ্যাম্ফিবিয়ান মানে উভচর, বা উভয়চর বলো বা উভচর বলো, যাই বলো। এবার যখন জীব সৃষ্টি প্রথম কোথায় হলো? জলে, তাদের বলা হলো পাইসেস গ্রুপ। তারপর দেখা গেল যে এই পাইসেসদের মধ্যে কেউ কেউ
জলেও যেভাবে বাস করছে, আবার স্থলেও এরা চলে আসছে, স্থলেও এরা বসবাস করতে পারছে। তখন দেখা গেল যে ঠিক স্থলে বসবাস করার জন্য যখন এরা জলে ছিল তখন তো জলের মধ্যে সাঁতার কেটে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু যখন অ্যাম্ফিবিয়ান হলো, অ্যাম্ফিবিয়ানের কিছুটা এভলিউশন হওয়ার পরে দেখা গেল যে এদের মধ্যে কেউ কেউ ক্রাউলিং করছে। অর্থাৎ ক্রাউলিং ক্ষমতা চলে এসছে, অর্থাৎ হামাগুড়ি দিয়ে হাঁটা বা ক্রাউল করার ক্ষমতা চলে এসছে। সেই জীবগুলোকে বলা হলো সরীসৃপ বা রেপটাইলস। রেপটাইলস বলা হলো। তাহলে রেপটাইলস মানে সরীসৃপ, সরীসৃপ বলা হলো। এবার দেখা গেল যে কিছু কিছু রেপটাইলস, কোন রেপটাইলস উড়েছিল তার থেকে এভলিউশনের থিওরি কমপ্লিট হলো, এইসব আমরা পরে আলোচনা করে দিচ্ছি। তাহলে রেপটাইলস দেখা গেল যে কিছুদিন পরে এই রেপটাইলস, কিছুদিন বলতে 10-15 দিন না কিন্তু, বা 5-10 বছরও নয়, কয়েক লক্ষ বছরের এভলিউশন এটা। এই রেপটাইলস গুলো দেখা গেল যে আস্তে আস্তে ওরা শিখে গেল। যখন এরা উড়তে শিখলো তখন একটা এদের নতুন প্রজাতি তৈরি হলো যার নাম হচ্ছে এপস। এপস বা এদেরকে বলা হয় পক্ষী শ্রেণী, পক্ষী শ্রেণী। এবার এই এপস থেকেই আলটিমেটলি তৈরি হলো কিসের না, ম্যামালসের তৈরি হলো। ম্যামালস মানে স্তন্যপায়ীদের তৈরি হলো, স্তন্যপায়ী প্রাণীর সৃষ্টি হলো। তো এই হচ্ছে টোটাল এভলিউশন। তাহলে আমরা যখন কর্ডেটারদেরকে নিয়ে আলোচনা করছি তাহলে কর্ডেটার মধ্যে কটা প্রাণী গ্রুপ সম্পর্কে পড়তে হবে, কয় শ্রেণীর প্রাণীদের সম্পর্কে পড়তে হবে? 5 শ্রেণীর। পাইসেস মৎস্য শ্রেণী, অ্যাম্ফিবিয়ান উভয়চর শ্রেণী, রেপটাইলস সরীসৃপ শ্রেণী, এভস পক্ষী শ্রেণী, আর শেষমেশ হচ্ছে ম্যামালস স্তন্যপায়ী শ্রেণী। অর্থাৎ মনে করা হয় এখন হয়তো আজ থেকে 200 বছর, 300 বছর বা 1 লক্ষ বছর পরে গিয়ে দেখা গেল ম্যামালসের থেকেও বিবর্তিত হয়ে অন্য কোনো কিছু তৈরি হবে। এটা কি অস্বাভাবিক? মানে আমি না। যে প্রশ্নটা করেছি সেটা বুঝতে পেরেছো কি? আমি বলছি আচ্ছা, পাইসেস থেকে অ্যাম্ফিবিয়ান, অ্যাম্ফিবিয়ান থেকে রেপটাইলস, রেপটাইল থেকে এভস, এভস থেকে ম্যামালস। তাহলে আরো লক্ষ বছর পরে গিয়ে দেখা গেল যে ম্যামালসের থেকে উন্নততর কোনো একটা জীব আমাদের পৃথিবীতে উপস্থিত হয়ে গেল, উদয় হয়ে গেল, হতেই পারে। তো যাই হোক, এই 5টা কর্ডেটাদের নিয়ে এবার আমাদের আলোচনা করতে হবে। তাহলে সবার শুরুতে আমরা কাকে নিয়ে আলোচনা করব না, পাইসেসকে নিয়ে আলোচনা করব। ওকে, ঠিক আছে তাহলে। চল খাতার মধ্যে হেডিং লাগাও, পাইসেস। পাইসেস বা মৎস্য শ্রেণী, মৎস্য শ্রেণী, মৎস্য শ্রেণী। পাইসেসের কথা যদি বলি, পাইসেসের মধ্যে কারা পড়বে? পাইসেসের মধ্যে অল ফিশ, যত ফিশ আছে সেই সমস্ত ফিশ পড়বে। ওকে, এখন তোমরা বলছো দাদা অল ফিশ লিখলে কিন্তু ফিশেস লিখলে না কেন? দেখো ফিশকে, এই ফিশ হচ্ছে এ নিজে সিঙ্গুলারও, সিঙ্গুলার কতদিন ইংরেজি পড়াই না, আর এটা প্লুরালও নিজেও, অর্থাৎ সিঙ্গুলারও ফিশ, প্লুরালও ফিশ। তাহলে দাদা ছোটবেলায় যে আমরা ফিশেস শিখেছিলাম সেটা কি? যদি আমরা ফিশেস লিখি তাহলে এটা প্লুরাল ফর্মে চলে যায়, প্লুরাল ফর্মে। কিন্তু এই ফিশেস মানে কি জানো? 5 মেশালি মাছ, 5 মেশালি মাছ। কি বোঝাতে চাচ্ছি বুঝতে পেরেছো কি? অর্থাৎ মনে করো যে তোমার কাছে কতগুলো রুই মাছ রয়েছে, এক ঝুড়ি রুই মাছ রয়েছে। সেই এক ঝুড়ি রুই মাছকে তুমি কিন্তু বলবে না যে ফিশেস, বলাটা যাবে না। হ্যাঁ, 1 বাকেট অফ ফিশই বলতে হবে। যখন তোমার কাছে রুই মাছ আছে, কাতলা মাছ আছে, মৃগেল আছে, তেলাপিয়া আছে, পুঁটি মাছ আছে, কই মাছ আছে, এই সমস্ত কিছু দিয়ে এক ঝুড়ি হয়েছে, তখন তুমি সেটাকে বলবে 1 বাকেট অফ ফিশেস। অর্থাৎ ভিন্ন ভিন্ন জাতের মাছ যদি থাকে তার প্লুরাল ফর্ম হচ্ছে ফিশেস, আর যদি একই প্রজাতির থাকে তাহলে সেটা হচ্ছে ফিশ। ওকে, তো এই কারণে এই ফিশটাও প্লুরাল ফর্ম, তাই অল ফিশ লিখলাম, বা তোমাদের ইচ্ছা হলে অল ফিশেস লিখো, যা খুশি করো। আচ্ছা, মাছ নিয়ে পড়াশোনাকে কি বলে? স্টাডি অফ ফিশ, স্টাডি অফ ফিশ। মাছ নিয়ে পড়াশোনাকে বলা হয় হচ্ছে ইকথায়োলজি। কি বলা হয়?
ইকথায়োলজি, ইকথায়োলজি বলে। আর মাছের কাল্টিভেশনকে কি বলে? কাল্টিভেশন অফ ফিশ, কাল্টিভেশন অফ ফিশ। মাছের চাষকে, দেখো পিসেস মানে মাছ, হ্যাঁ, পাইসেস মানে মাছ, তাহলে এখান থেকেই তৈরি হয়েছে পিসিকালচার, পিসিকালচার, পিসিকালচার। ওকে, গেল। মাছ এক ধরনের কি প্রাণী? না, মাছ এক ধরনের কোল্ড ব্লাডেড প্রাণী। কোল্ড, আমার ফোন এইখানে চলে গেল কি করে? 1 মিনিট দাঁড়া। হ্যালো, এই আমি ক্লাস করছি, হ্যাঁ শেষ করে ফোন করছি। তাহলে কোল্ড ব্লাডেড অ্যানিমাল, কোল্ড ব্লাডেড অ্যানিমাল, এটা মনে রাখবো। আর কি মনে রাখবো? মাছের উৎপাদন বৃদ্ধির জন্য একটা রেভলিউশন হয়েছিল। মাছ, মাছ একটা পুষ্টিকর খাবার, তো তো ভারতবর্ষে অপুষ্টি দূর করার জন্য, ম্যাল নিউট্রিশনকে দূর করার জন্য, মাছ যেহেতু সহজলভ্য, খুব দ্রুত তাকে প্রতিপালন করা যায়, চাষ করা যায়, বড় করা যায়, তো সেই কারণে মাছের চাষের যে রেভলিউশন, সেই মাছ চাষের রেভলিউশনকে কি বলে বলতো? ব্লু রেভলিউশন। হ্যাঁ, ব্লু রেভলিউশন বলা হয়, ব্লু রেভলিউশন বলা হয়। মাছের সাথে রিলেটেড যে রেভলিউশন, দ্যাট ইজ কল্ড ব্লু রেভলিউশন। এ সম্পর্কে আরো কিছু স্ট্যাটিক নোট নিয়ে নাও। যেমন আমাদের ভারতবর্ষের মাছ গবেষণা কেন্দ্র কোথায় আছে? ইন্ডিয়ান ফিশ রিসার্চ ইনস্টিটিউট। ভারতবর্ষের মাছ গবেষণা কেন্দ্র কোথায় আছে? হায়দ্রাবাদে আছে, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে আছে। এটা হয়ে গেল। আর কি বলবো এখানে? মাছেদের মধ্যে যে হার্টের চেম্বার দুটো থাকে, হ্যাঁ, ফাউন্ড টু চেম্বার্স হার্ট। তাহলে মাছের হার্টে দুটো চেম্বার থাকে, অর্থাৎ একটা হচ্ছে অরিকল, আর 1 ভেন্ট্রিকল। একটা অলিন্দ একটা নিলয়, ঠিক আছে, একটা অলিন্দ একটা নিলয়। মাছের দুটো প্রকোষ্ঠ থাকে, মাছের হার্টের দুটো প্রকোষ্ঠ থাকে। এদের কেমন সার্কুলেটরি সিস্টেম? এদের হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম আছে এদের, ওপেন সার্কুলেটরি সিস্টেম। মনে রেখো, মাছের ওপেন সার্কুলেটরি সিস্টেম উইথ ইমপিওর ব্লাড, অর্থাৎ মাছের সার্কুলেশন সবসময় ইমপিওর ব্লাড দিয়ে হয়, পিওর ব্লাড দিয়ে নয়, ইমপিওর ব্লাডের হয়। মাছের রেসপিরেশন কার দ্বারা হয়? রেসপিরেশন ডান বা পারফর্মড বাই, যেটা খুশি লিখতে পারো। ফুলকা। রেসপিরেশন ডান বাই, হ্যাঁ, গিলস, ওকে, গেল। মাছের দেহের বাইরে কি থাকে না? আউটার লেয়ার অফ দ্য ফিশ, বা আউটার লেয়ার, মাছের বডিতে স্কেল থাকে, আঁশ থাকে। স্কেলস আর ফাউন্ড ইন অন আউটার লেয়ার অফ ফিশ বডি। মাছের দেহের আউটার লেয়ারে স্কেলস থাকে, এটা আমরা না বললেও জানি, আমরা বাঙালি যেহেতু, মাছ আমাদের প্রিয়, তাই। ওকে, মাছের কিন্তু বহিঃকর্ণ নেই। দেখো, হ্যাভিং নো এক্সটার্নাল ইয়ার, মাছের বহিঃকর্ণ নেই। আর কি? মাছের গায়ে কোনো লোম থাকে না, অর্থাৎ নো হেয়ার অন স্কিন, স্কিনে কোনো হেয়ার থাকে না। ওকে, মাছের মধ্যে না, আমরা এবার দেখতে চলেছি ট্রু ফিশ আর ফলস ফিশ। মানে কিছু কিছু তো আছে মাছ, আর কিছু কিছু মাছের মতন কিন্তু তারা মাছ নয়। এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে।
স্যার ওটা বলে দিন না একবার। হ্যাভিং নো এক্সটার্নাল। ইয়ার, EARS, ইয়ার্স, ইয়ার্স মানে কান, এক্সটার্নাল কান নেই আর কি, বৈকর্ণ নেই। নো হেয়ার অন স্কিন, এটা হয়ে গেল এই পর্যন্ত। হয়েছে? তাহলে এটাকে কি মুছবো? মাছের হ্যাঁ স্যার। মধ্যে, হ্যাঁ চলো মাছের মধ্যে লাস্ট একটা পয়েন্টে লেখো তো এক্সেপশন বলে, এক্সেপশন বলে লেখো, এক্সেপশন। মাছের মধ্যে একটা ম্যামালস রয়েছে, মাছের মধ্যে একটা ম্যামালস রয়েছে যাকে আমরা বলি ব্লু হোয়েল। কি বলি? ব্লু হোয়েল বলি। এই ব্লু হোয়েল কিন্তু একটা ম্যামালস, স্তন্যপায়ী, এবং এদের 4 চেম্বার হার্ট আছে, 4 চেম্বার হার্ট আছে। ওকে, এটা একটা এক্সেপশন, নীল তিমি যেটাকে আমরা বলছি। ওকে, আচ্ছা এবার আমরা ওইটাই দেখতে চলেছি। ফিশ হচ্ছে দুই প্রকারের ফিশ আছে, একটা হচ্ছে ট্রু ফিশ, একটা ফলস ফিশ। হ্যালো, হ্যাঁ বলো, কোথায় পড়ে গেছে? কেন? ও ঠিক আছে, দাও দেখে আমি যাচ্ছি। হ্যাঁ ওকে, চলো তাহলে এটা মুছে দিই। আমার দাদা হয়ে গেছে। বেশ, এবার দেখো আমাদের যে কনফিউশন, এক্সামিনার যেখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে সেটা লেখো। ফিশকে দুটো ভাগে ভাগ করে নিয়ে লেখো। একটা জায়গায় লেখো ট্রু ফিশ, যার মানে যারা হচ্ছে সত্যিকারের মাছ, যাদেরকে আমরা খেতে পারি। আর একটা হচ্ছে তোমার ফলস ফিশ, যারা অ্যাকচুয়ালি মাছের মতো কিন্তু তারা মাছ নয়। ঠিক আছে, তাহলে ট্রু ফিশের মধ্যে এক এক করে লেখো। শার্ক, যেমন শার্ক হচ্ছে একটা ট্রু ফিশ। হ্যাঁ, শার্কের আরেকটা নাম আছে, একে বলা হয় স্কলডিয়ান। কি বলা হয়? স্কলডিয়ান বলা হয়। শার্কের মনে রাখবা যে শার্কের শরীরে কোনো হাড় থাকে না, নো বোনস আর ফাউন্ড, এদের মধ্যে কোনো হাড় নেই। আর একটা বিষয় কি, এই শার্ককে না আরেকটা নাম আছে এর, সেটা কি বলতো? শার্কের আরেকটা নাম আছে, শার্ককে বলা হয় ডগ ফিশ। ইয়েস, দেখো অলসো কল্ড ডগ ফিশ, শার্ককে ডগ ফিশও বলে থাকে। হুম, 2 নম্বর ট্রু ফিশের মধ্যে লেখো হিপোক্যাম্পাস। হিপোক্যাম্পাস, তো হিপোক্যাম্পাসও কিন্তু এক ধরনের মাছ, যাকে বলা হয় সি ফিশ। সি ফিশ বলা হয়, সি ফিশ, হিপোক্যাম্পাস। এই হিপোক্যাম্পাসের আরেকটা নাম আছে, অলসো কল্ড সি হর্স, সামুদ্রিক ঘোড়া। সি হর্সও কিন্তু এটাকে বলে। এটা কিন্তু ট্রু ফিশ, মাথায় রেখো। এবং মনে রাখবা হিপোক্যাম্পাস মাছটি সব থেকে ধীর গতি সম্পন্ন মাছ, সব থেকে ধীর গতি সম্পন্ন, মানে স্লোয়েস্ট ফিশ, স্লোয়েস্ট ফিশ বা স্লোয়েস্ট মুভিং ফিশ। স্লোয়েস্ট, এইখানে মুভিং কথাটা জুড়ে দাও, স্লোয়েস্ট মুভিং ফিশ, সব থেকে ধীর গতিতে চলে এই হিপোক্যাম্পাস। 3 নম্বর একটা ট্রু ফিশের মধ্যে লেখো গ্যাম্বুজিয়া। গ্যাম্বুজিয়া, গ্যাম্বুজিয়া একটা ট্রু ফিশ। এই গ্যাম্বুজিয়াকে বলা হয় মসকুইটো ফিশও বলে, অলসো কল্ড মসকুইটো ফিশ। মসকুইটো ফিশও এটাকে বলা হয়। এখন মসকুইটো ফিশ কেন বলা হয় জানো? গ্যাম্বুসিয়া মশার যে লার্ভাগুলো হয় না, সেই মশার লার্ভাগুলোকে এরা খেয়ে ফেলে, এই গ্যাম্বুসিয়া মাছ। যার কারণে যদি মশার উপদ্রব কমানোর জন্য এই যে সমস্ত নর্দমাগুলো থাকে, ড্রেন যেগুলো থাকে, সেইখানে এই গ্যাম্বুসিয়া মাছের চাষ করা হয় উন্নত দেশগুলোতে। তারা কি করে? মশার লার্ভাগুলোকে খেয়ে ফেলে, এই জন্য এদেরকে মসকুইটো ফিশও বলে, গ্যাম্বুসিয়া। আচ্ছা, আরেকটা রিয়াল ফিশের মধ্যে আছে স্টোন ফিশ। স্টোন ফিশ, ঠিক আছে, স্টোন ফিশ। স্টোন ফিশটা মনে রাখবা, এটা মাছেদের মধ্যে সব থেকে বিষাক্ত মাছ, মানে পয়জনাস ফিশ আর কি, পয়জন
পয়জনাস ফিশ, মাছেদের মধ্যে দাদা বিষাক্ত মাছ। হ্যাঁ বলো বলো। দাদা এগুলো কি ট্রু ফিশ নাকি? হ্যাঁ এগুলো ট্রু ফিশ সব, এরা সত্যিকারেরই মাছ। কোনোদিনও তো খেতেও হয়নি কেউ ওদেরকে। হ্যাঁ কেউ কেউ খেলে খেতে পারে, ঠিক আছে। স্টোন ফিশ হচ্ছে পয়জনাস ফিশ এটা। এরপর আরো কিছু মাছের নাম লেখো, আরো কিছু মাছের এই ট্রু ফিশের নাম লেখো, দাগ নাম্বার না দিয়েও লিখতে পারো। যেমন সাকার ফিশ, সাকার ফিশ। তারপর তোমার আছে টাইগার ফিশ, টাইগার ফিশ। তারপর তোমার আছে কড ফিশ, কড মাছের তেল, সেই কড ফিশও রিয়াল মাছ। তারপর আছে ফ্লাইং ফিশ, ফ্লাইং ফিশ উড়ন্ত মাছ, ফ্লাইং ফিশ আছে। তারপর গিটার ফিশ আছে, গিটার ফিশ। এই দেখো গিটার ফিশটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করেছে কিন্তু, GUITER, গিটার ফিশ। তারপর আছে তোমার র্যাট ফিশ, পরীক্ষায় কিভাবে জিজ্ঞেস করবে যে নিম্নের কোনটি মৎস্য প্রজাতি বা মৎস্য, নিচের কোনটি মৎস্য। তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় জানাটা আমাদের। ওকে, আরেকটা মাছের নাম লিখো সিম্বিয়াম, সিম্বিয়াম ফিশ, সিম্বিয়াম ফিশ, সিম্বিয়াম ফিশ। দাদা এই সিম্বিয়াম দাদা ফিশকে হ্যাঁ বলো, আরেকটা নামে বলা হয় সি ফিশও বলে এটাকে। হ্যাঁ বলো। দাদা বলছি কড ফিশের আগে এটা কি লিখেছো গো? আর টাইগার? টাইগার ফিশ, ইয়েস। আচ্ছা সাকার টাইগার ফিশ, ফিশ। টাইগার ফিশ, কড ফিশ, ফ্লাইং ফিশ, গিটার ফিশ, র্যাট ফিশ, সিম্বিয়াম ফিশ এটসেট্রা। এবার আসো ফলস ফিশের মধ্যে আমরা যাই, যে আসলে যারা মৎস্য মতন দেখতে কিন্তু তারা মাছ নয়, তারা মাছ নয়। তারা কেউ কেউ মলাস্কা গ্রুপের, কেউ কেউ অ্যানথ্রোপোডা গ্রুপের, কেউ কেউ তোমার সেলেন্ট্রাটা গ্রুপের, হ্যাঁ কেউ কেউ আছে তোমার একিনোডার্মাটা গ্রুপের। ওকে, তো মাছের মতন এদের দেখতে কিন্তু এরা মাছ নয়, জলে থাকে বটে বাট এরা মাছ নয়। তো সেই গ্রুপটাকেও দেখো, ফলস ফিশটাকে দেখো। সো স্যার, হ্যাঁ বলো। আমার চার্জ শেষ হয়ে গেল, আমি একটু ওকে ইউ লিভ ক্যান লিভ। ওকে চলো, এই ফলস ফিশের মধ্যে লেখো যেমন একটা লেখো সিপিয়া, ACPIA, সিপিয়া। তো সিপিয়াতে, সিপিয়াকে বলা হয় কি জানো, সিপিয়াকে বলা হয় ক্যাটেল ফিশ বলা হয়, ক্যাটেল ফিশ বলা হয়। কিন্তু এটি মাছ নয়, এটি হচ্ছে মলাস্কা গ্রুপের অন্তর্গত, মলাস্কা, মলাস্কা গ্রুপের অন্তর্গত এটা। তারপর তোমার আছে হচ্ছে ডেভিল ফিশ, ডেভিল ফিশ, ডেভিল ফিশ কিন্তু যেটা হচ্ছে তোমার অক্টোপাস, ডেভিল ফিশ হচ্ছে অক্টোপাস। তো এই ডেভিল ফিশও কিন্তু মলাস্কা গ্রুপের অন্তর্গত, এরা কিন্তু মাছ নয়, এরা মাছ নয়। তারপরে তোমার আছে হচ্ছে স্টার ফিশ, হ্যাঁ তারা মাছ যেটাকে আমরা বলি। তো স্টার ফিশ এটা কিন্তু অ্যাস্টেরিস ফ্যামিলিভুক্ত, অ্যাস্টেরিয়াস ফ্যামিলিভুক্ত, এবং এরা কিন্তু একানোডাইমাটা একাইনোডার্মাটা গ্রুপের, একাইনো, দাঁড়াও, এহাইনো, একাইনোডার্মাটা, এটা আমরা নেক্সট ক্লাসে অবশ্যই পড়বো এই জিনিসগুলো। একাইনো মলাস্কা কি জিনিস, একাইনোডার্মাটা কি, একাইনোডার্মাটা গ্রুপের মধ্যে এরা পড়বে। হ্যাঁ আচ্ছা, 4 নম্বরে লেখো রেজার ফিশ, রেজার ফিশ। তো রেজার ফিশ হচ্ছে তোমার এটার মধ্যে সোলেন ফিশ, সোলেনও এদের নাম বলা হয়, সোলেন ক্যাটাগরি, সোলেন। ওকে, এটাও কিন্তু মলাস্কা গ্রুপের অন্তর্গত, মলাস্কা। তারপর জেলিফিশ, জেলিফিশ, জেলিফিশও কিন্তু মাছ নয়। জেলিফিশ তোমার হচ্ছে অরেলিয়া গ্রুপের, অরেলিয়া, অরেলিয়া গ্রুপের অন্তর্গত, এবং এটা হচ্ছে তোমার সেলেন্ট্রাটা গ্রুপের, সেলেন্ট্রাটা, সেলেন্ট্রাটা গ্রুপের অন্তর্গত। তারপরে তোমার আছে হচ্ছে শেল ফিশ, শেল ফিশ, শেল মাছ। এই শেল মাছও কিন্তু মাছ নয়, এটা হচ্ছে তোমার আর্থোপোডা গ্রুপের অন্তর্গত, আর্থোপোডা গ্রুপের অন্তর্গত। আর্থোপোডা গ্রুপ হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি, মনে করো পৃথিবীতে যদি
100টি প্রাণী থাকে, মাথায় রেখো, 100টি প্রাণী যদি পৃথিবীতে থাকে তাহলে তার 66.66% হচ্ছে অর্থোপোডা। আর্থ্রোপোডা খুব ইম্পর্ট্যান্ট। তো অর্থোপোডা হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি প্রাণী রয়েছে। 7, যেমন একটা আছে ক্রেফিশ। ক্রেফিশ, এই ক্রেফিশও কিন্তু তোমার অর্থোপোডা গ্রুপের মধ্যে পড়বে, এরা মাছ নয়, মানে পাইসেস নয়। আচ্ছা, আর কি সিলভার ফিশ একটা আছে। তো সিলভার ফিশ এটাও কিন্তু মাছ নয়। সিলভার ফিশকে যেমন বলা হয় হচ্ছে তোমার ল্যাপিজমা, এর একটা নাম হচ্ছে ল্যাপিজমা। এটা কোন গ্রুপের মধ্যে পড়ে? এটাও অর্থোপোডা গ্রুপের মধ্যে পড়ে, অর্থোপোডা গ্রুপের মধ্যে পড়ে। ওকে, তো এগুলো এই যে যে দেখছো এরা হচ্ছে মাছ নয়। হ্যাঁ, যেমন ডেভিল ফিশ দিয়ে বলবে এটা কি মাছ, কিন্তু ডেভিল ফিশ মাছ নয়, স্টার ফিশ মাছ নয়, ক্যাটেল ফিশ মাছ নয়, রেজার ফিশ মাছ নয়, জেলি ফিশ মাছ নয়, শেল ফিশ মাছ নয়, এগুলো মাছ নয়। বাদিকের গুলো ট্রু ফিশ, কিন্তু বাদিকের গুলোর সাথে দেখো তোমার ফিশ লেখা নেই, কিন্তু শার্ক ফিশ, হিপোক্যাম্পাস ফিশ, গ্যাম্বুসিয়া ফিশ এগুলো লেখা নেই, কিন্তু তা সত্ত্বেও এরা কিন্তু মাছ, মৎস্য প্রজাতির এরা। কিন্তু এরা সবাই কেউ মলাস্কা, কেউ ইকাইনোডার্মাটা, কেউ সেলেন্ট্রাটা, কেউ অর্থোপোডা। বুঝতে পারছো তো বিষয়টা? এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে, খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা। ঠিক, শোনো, আমি চাচ্ছিলাম আজকে তোমাদের এটা কমপ্লিট করে দিই, কিন্তু আমি কমপ্লিট করতে পারছি না। ঠিক আছে, কারণ কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এমার্জেন্সি, আমার ওখানে বেরোতে হবে একটু। সো আমি ক্লাসটা শেষ করছি। ওকে, গুড নাইট, ভালো থেকো সবাই।